এই কষ্টটা আমরা দিইনি, এই কষ্টটা দিয়েছে বিএনপি জামাত। ক্ষমতার জন্য সাধারণ মানুষকে তারা কষ্ট দিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ধরেনি, আমরা আক্রমণকারী নয়। গণহত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। এই সরকার ক্ষমতার চেয়ার বাঁচানোর জন্য চরম বিপদে। বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। সত্যিকার অর্থে এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য খুব জরুরি। এটা আমদানি প্রমাণ পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে, আমার মেয়ে অসুস্থ, সেটা ওরা ঈদের সময় সেটা বানাইছে। নাশকতার অভিযোগে আটক করা হচ্ছে গণহারে। এদিকে আন্দোলন দমাতে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করে চলেছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করছে। এবার চলমান কোটা ইস্যুতে দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশকে জবাবদিহি করতে জাতিসংঘে চিঠি দিয়েছেন বিশ্বের প্রায় 150 বিশিষ্ট জন। কি আছে সেই চিঠিতে? তাহলে কি বাংলাদেশের জন্য বড় কোনো দুঃসংবাদ আসতে চলেছে? সাম্প্রতিক আন্দোলনে সরকার যে কি পরিমাণ ভীত সন্ত্রস্ত ছিল তার একটি প্রমাণ দিয়েছেন ওবায়দুল কাদের তার বক্তব্যে। তিনি বলছেন, কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, সেই সাথে প্রিয় দর্শক একটা অরাজনৈতিক আন্দোলন ইতিমধ্যেই বাংলাদেশের বুকে ঘটে চলেছে। দর্শক, এই সব কিছুর পর্যালোচনা করে আপনাদের সামনে খুবই গোছানোভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেগুলো জানা আপনাদেরকে খুবই দরকার। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম। সাম্প্রতিক আন্দোলনে সরকার যে কি পরিমাণ ভীত সন্ত্রস্ত ছিল তার একটি প্রমাণ দিয়েছেন ওবায়দুল কাদের তার বক্তব্যে। তিনি বলছেন, কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। তাহলে গণভবন দখল হয়ে যাবে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই কারণেই কি কারফিউ? সেই কারণেই শেষ পর্যন্ত সেনাবাহিনীকে নামাতে হলো। এটা কিন্তু এখন মানুষের আলোচনায় এসছে এবং ঘুরপাক খাচ্ছিল তো কয়েকদিন থেকে মানুষের মধ্যে। সেই আলোচনা বা চিন্তাটাকে মোটামুটি স্থায়ী করলেন এবং সেটি প্রমাণ করলেন ওবায়দুল কাদের তার বক্তব্য দিয়ে। আচ্ছা, কি বললেন তিনি? এখানে যে খবরটি সেটি তাতে বলা হচ্ছে, কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে 19 জুলাই রাতে কারফিউ জারি করা না হলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলছেন, আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল। যদি কারফিউ জারি না হতো এই প্ল্যান তাদের ছিল। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত, এটাই তো তাদের পরিকল্পনা। রোববার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণকালে তিনি এই কথা বলছেন। তো যাই হোক, তাহলে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ করলেন। আসলে তখন যে গণ অসন্তোষ বা মানুষের যেই পরিস্থিতিটা, ক্ষোভ বিক্ষোভ, এটা শেষ পর্যন্ত কোথায় যে ঠেকতো এটি পরিষ্কার না। এটি কি শ্রীলঙ্কার মতনই কি তাদের যে রাজপ্রাসাদ দখলের মতন পরিস্থিতি হতো কিনা সেটা অসম্ভব না। আর সেটিও কি শ্রীলঙ্কায় যেটি ঘটেছিল সেটিও কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র ছিল না। এটা ছিল স্বতঃস্ফূর্ত বিক্ষোভের বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশ মানুষের উপর যখন নাকি গুলি চালানো হয়, যখন নাকি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়, তখন মানুষ দিকবিদিক তার জ্ঞানশূন্য হয়ে যায়, আবেগে তখন তাড়িত হয়, তখন আশেপাশে যা পায় মানুষ ভাঙচুর করে। সাধারণত গণবিক্ষোভের সময় বা গণ অসন্তোষের সময় তেমনটাই আমরা দেখি। এই ক্ষেত্রে কি হতো, কেন কারা গণভবন দখলের ষড়যন্ত্র করছিল এবং বারবার যেটি নির্দিষ্ট করা হচ্ছে বিএনপি জামাত, এটি কি আসলে প্রমাণিত? এরকম একটি তথ্য কি কোনো স্বাধীন কোনো কমিশন তদন্ত করে বের করতে পারবে যে না এই কারণেই কারফিউ দেওয়া হয়েছিল বা সেনাবাহিনী মোতায়েনের মতন একটি সিদ্ধান্ত হলো? এরকম কি পরিকল্পনা ছিল? এটি কতখানি সত্য? এটি কি শুধুমাত্র এখন নিজেদের যে অন্যায়, যে অবিচার এবং মানুষের উপর গুলি, সেই দায় চাপানোর জন্য কি বলা হচ্ছে কিনা, সেটি যদি স্বাধীনভাবে তদন্ত না হয় তাহলে এটি রাজনৈতিক একটা বাদ হবে। অর্থাৎ প্রতিপক্ষ বিরুদ্ধে যেই ধারাবাহিকভাবে যে অপপ্রচার তারই একটি অংশ হবে, নতুবা এটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না যে কেউ পরিকল্পিতভাবে গণভবন দখল করতে গেছে। হ্যাঁ, হতে পারে মানুষ গণভবন ঘেরাও করতে পারে, প্রধানমন্ত্রীকে দাবি জানাতে পারে যে এই গণহত্যা বন্ধ করো অথবা গণহত্যার বিচার করো, কিন্তু কেন গণভবন দখল করবে এমন রাজনৈতিক শক্তি কি সামনে ছিল? সামনে ছিল তো ছাত্রদের নেতৃত্বে সাধারণ জনতার একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। সেটাকে এখন বিএনপি জামাতের কাঁধে চাপিয়ে নানা রকম কথা বলা হচ্ছে। যেমন ওবায়দুল কাদের বললেন গণভবন দখলের ষড়যন্ত্র ছিল, এই কারণেই কারফিউ
দেওয়া হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। সত্যিকার অর্থে এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য খুব জরুরি, কিন্তু বিএনপি যেভাবে ডাক দিয়েছে, তারা যেভাবে একটা প্রেস নোট পাঠিয়ে করেছে বা অন্য কোনোভাবে করলে ভালো হতো কিনা, এরকম নানান আলোচনা আমরা করছি। এটা ইম্পর্টেন্ট, কারণ বিএনপি যদি সিরিয়াসলি মনে করে একটা জাতীয় ঐক্য তারা নিশ্চিত করতে চায়, তাহলে সেটাকে সেইভাবেই প্রেজেন্ট করা দরকার আছে। সেই আলোচনা এখন আমি ঢুকছি না, আমি ঢুকতে চাই রাদার অন্য একটা জায়গায়, কারণ এই স্টেটমেন্টটা দেখে আমার প্রাথমিকভাবেই মনে হয়েছে এটা নিয়ে প্রধান যে প্রশ্ন উঠবে, ইনফ্যাক্ট সেই প্রশ্নটা উঠে গেছে, সেটা হচ্ছে এখানে জামাতকেও সাথে নিয়ে ঐক্যের ডাকের কথা আছে। প্রশ্ন হলো, বিএনপি কি এটা করে মহাপাপ করে ফেললো? বিদ্যমান পরিস্থিতিতে জামাতের অবস্থান বা অন্যান্য ধর্মীয় যে দল আছে তাদের অবস্থান কি হবে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আগে স্টেটমেন্টটা আমি একটু পড়তে চাই। প্রেস বিজ্ঞপ্তি, ন্যূনতম এক দফা অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির। এখানে ব্যক্তি যোগ করে দেওয়াটা মনে হয় ভালো হতো, কারণ ডক্টর ইউনূস কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পার্ট নন, ওনার মতো আরও মানুষরা আছেন, তাদেরকে এর সাথে যুক্ত করা যেতেই পারে। জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারবিহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে, শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিগনেচারে এটা পাবলিশ হয়েছে। আমি আবারও বলি, এর মধ্যে ব্যক্তিযুক্ত থাকা উচিত, কারণ আমি মনে করি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের এই সমাজে আছেন যাদের সোশ্যাল ক্যাপিটাল খুবই হাই, যারা কোনো সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত নন। সো এটা হলে ভালো হবে। যাই হোক, মূল যে জায়গাটায় আসছি, যেটা নিয়ে সমালোচনা হতে পারে বলে আমরা ধারণাই করতে পারি, ওই জায়গাটা আবার পড়ি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এরপর কি হবে। জনাব ওবায়দুল কাদের কথা বলেছেন, উনি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ দেশ বিরোধী অপশক্তির ঐক্য। গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে ওই মন্তব্য করেন। মহাসচিবের আহ্বান সম্পর্কে বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করলো জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। এই ঐক্যের ডাক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধের আহ্বান জানাচ্ছি। শক্তিগুলো প্রতিরোধ করবে, এটাও বাজে কথা। যাই হোক, আলোচনা এখন ঢুকছি না। গতানুগতিকভাবেই জামায়াত সম্পর্কে এই আলাপটা আছে। মানে আমরা এখন জামায়াতকে নিয়ে কি করবো? জামায়াতের আবার দুটো দিক আছে। একটা হচ্ছে জামায়াত একটা ইসলামী আইডেন্টিটি পলিটিক্সের কথা বলে, যদিও তারা বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করবে বলে বলছে, তারা ইসলামী শাসন কায়েম করবে বলছে না, কিন্তু কনস্টিটিউশন মেনেও ইসলামী আইডেন্টিটি পলিটিক্সকে আমরা কিভাবে দেখবো? আমি আমার ব্যক্তিগত অবস্থান আগেও জানিয়েছি, এবং আপনারা যারা ওই দল করেন বা এই ধরনের চিন্তার সাথে যুক্ত আছেন তারা পছন্দ করেন। এটা জামায়াত হোক, এটা ইসলামী আন্দোলন হোক বা আর কোনো ইসলামী দল, আমি কখনোই আইডেন্টিটি পলিটিক্স সমর্থন করি না। আমার অবস্থান একেবারে পরিষ্কার। সেটা ভারতে হিন্দু ধর্মের নামে হোক আর বাংলাদেশে ইসলাম ধর্মের নামে হোক, এমনকি জাতীয়তার নামে আইডেন্টিটি পলিটিক্স, বাঙালি জাতীয়তাবাদ ভয়ঙ্কর খারাপ জিনিস মনে করি। কলাম লিখেছি এটা নিয়ে, এর বিরুদ্ধে। সো একটা রাষ্ট্র নাগরিকদের রাষ্ট্র হয়ে উঠবে, জাতি রাষ্ট্র না, নাগরিক রাষ্ট্র হয়ে উঠবে, আমি সেটা দেখতে চাই। এটা আমার অবস্থান। সুতরাং নীতিগতভাবে আমার এটার সাথে দ্বিমত আছে। জামাত সম্পর্কে আরেকটা অভিযোগ, বিশেষ করে জামাত, এটা অন্য ইসলামী দলগুলোর সম্পর্কে না, যে জামাতের মুসলিম যুদ্ধের সময়কার ভূমিকা না ট্রু। জামাত ওই সময়কার বেশ কিছু নেতা বা তাদের দলগত অবস্থান নিয়ে খুব সিরিয়াস প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নগুলো খুব বেশি রিজলভ হয়েছে তাও না, এবং সেটাকেই ট্যাগ করে করে দীর্ঘদিন সেটার ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, এবং ফায়দাই নেওয়া হচ্ছে। খেয়াল করে, যারা ওবায়দুল কাদের যখন বলছেন জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি, তো বাংলাদেশে এটা ইসলামী দল রাজনীতি করতে পারে, ঠিক আছে, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে টিকে থাকে? জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে, সে তার নিজ মার্কায় ভোট করতে পারে না, কিন্তু জামায়াত একটা বৈধ রাজনৈতিক দল। এক্সিকিউটিভ অর্ডারে যে কোনো সময় এটাকে বাতিল করে দেওয়া যায়। জামাতের বিরুদ্ধে সন্ত্রাসেরও তকমা আছে। তো এবারও যা যা ঘটেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই জামাতকে খুব সিরিয়াসলি অ্যাকিউজ করেছেন। নিষেধ করে দেন না কেন? লেখা চুকে যায়, কিন্তু না, এটা নিয়ে রাজনীতি হবে, রাজনীতি করা হবে। যাই হোক, যে আলাপটা করছিলাম, বাংলাদেশে এই মুহূর্তের যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই আলাপগুলো হতেই পারে না। এই যে আইডেন্টিটি পলিটিক্সের যে আলাপগুলো, এটা স্বাধীন দেশে হয়, একটা গণতান্ত্রিক দেশে হয়। বাংলাদেশ তো দেশই না, বহুক্রমে বলে এটা একটা মগের মূল্য, অথবা একটা সম্রাজ্ঞী শাসিত মধ্যযুগীয় সাম্রাজ্য। সেখানে বসে আমরা আইডেন্টিটি পলিটিক্সের ভালো কি খারাপ আছে সেই আলাপ করবো? নো ওয়ে। এখন সামষ্টিক কাজ হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষ, যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায় না, সবাই এক হওয়া, এবং ন্যূনতম যে দাবি বিএনপি আহ্বান জানিয়েছে সেটার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। বাংলাদেশ কোনোদিন যদি আবার স্বাধীন হয়, সেদিন আমরা এই আলাপ করবো। তবে আমি আমার টেকটা একটু জানিয়ে রাখি, নিশ্চয়ই আইডেন্টিটি পলিটিক্স যারা করেন তাদের রাজনীতির জায়গা বাংলাদেশে থাকবে, যারা পৃথিবীতে আছে আমাদের দেশেও থাকবে। তাদের সাথে যে
ফাইটটার কথা বলছি সেটা যে মানে রাজনীতির কথা বলছি সেটা রাজনৈতিক ফাইট। তারা মাঠে তাদের আইডেন্টিটি পলিটিক্স দিয়ে তারা তাদের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। আমি ব্যক্তিগতভাবে অলরেডি ডিক্লেয়ার করেছি যে আমি রাজনীতি পছন্দ করি না। যখন আমি সেই রাজনীতির জায়গায় যাব, কেন করি না, আমি চেষ্টা করবো সেটা নিয়ে কথা বলতে। এটা একটা গণতান্ত্রিক ব্যাপার, এটা জোর করে চাপিয়ে দেওয়ার কোনো কিছু নাই। এই ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিতে হবে এবার একটা আওয়াজ আছে না, আমি সুশীলরা দেয়, এতে ফালতু কিছু হতে পারে না, ফালতু কিছু হতে পারে না। গণতান্ত্রিক দেশে এই রাজনীতিও থাকবে। এমনকি আওয়ামী লীগ যদি বাঙালি জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করতে আসে সেটাও আসুক, আমরা তখন তার লুপহোলসগুলো দেখানোর চেষ্টা করবো। কিন্তু ওটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ, মখের মুলুকে এসব আলাপ টালাপ হওয়ার কিছু নাই। সুতরাং বিএনপি মহাপাপ করেছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই ক্লাউন কতগুলো মাঝে মাঝে বের হয় না, কতজনের বিবৃতি দেয়, যে জাফর ইকবাল সহ আরো কে মিলে টিলে একটা বিরাট তালিকা আছে। এখন ওই ব্যাপারে বিবৃতি দেয় না, বিবৃতি দিয়ে হয়তো তারা আসবে, কিন্তু মজাটা হচ্ছে তারা এখন যখন বিবৃতি দেয় তখন জনগণ খুব চোখ বন্ধ করে বুঝে যায় ওই ক্লাউনরা যা বলেছে উল্টা দিকটা হলো সঠিক। সুতরাং বিএনপি খুবই সঠিকভাবে এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন সাথে ব্যক্তি যোগ করলে ভালো হতো ডেকেছে। এই মুহূর্তে একটাই কাজ, সেটা হচ্ছে এই আওয়ামী অপশাসন, বিশেষ করে এই আন্দোলনের মধ্যে যে বিভৎসতা, যে নারকীয় তাণ্ডব আওয়ামী লীগ দল হিসাবে, তার অঙ্গ সংগঠন এবং রাষ্ট্রীয় বাহিনী, আমি প্রায় বলি যে রাষ্ট্রীয় বাহিনী বলতে তো আসলে এখন বাধে, রাষ্ট্রীয় বাহিনী না, এদেরকে জাস্ট দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করেছে। এবং শুধু সেটা না, সেই তাণ্ডবের পর এখন ব্লক রেড করতে করে রাতে কারফিউ রাখা হচ্ছে যাতে কেউ বেরোতে না পারে। এর মধ্যে আপনি চারদিক আটকে দিয়ে বিভৎস রকমভাবে টর্চার করছেন, ধরে নিয়ে যাচ্ছেন মানে খুবই তরুণ শিক্ষার্থীদেরকে বা যার ন্যূনতম কিছু আছে, এবং প্রচুর গ্রেফতার বাণিজ্য, মানে অত্যাচারের তো শেষ নেই। সুতরাং এই অত্যাচার, এই জালিমের হাত থেকে মুক্তিটাই হলো এই মুহূর্তের একমাত্র কাজ। তো এক দফা এই কষ্টটা আমরা দিইনি, এ কষ্টটা দিয়েছে বিএনপি জামাত। ক্ষমতার জন্য সাধারণ মানুষকে তারা কষ্ট দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছুড়েনি। আমরা আক্রমণকারী নয়। 44টি বিআরটিসির গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। মেট্রো রেল এলিভেটেড বন্ধ থাকলে তারা কত কষ্টে থাকে। এই কষ্টটা আমরা দিইনি, এ কষ্টটা দিয়েছে বিএনপি জামাত। ক্ষমতার জন্য সাধারণ মানুষকে তারা কষ্ট দিচ্ছে। ক্ষমতার জন্য সহিংসতার পথ তারা বেছে নিচ্ছে। বিদেশ থেকে অনেকে বিবৃতি দিচ্ছেন, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন, বিআরটির ধ্বংসলীলা দেখুন। 44টি বিআরটিসির গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, সে দৃশ্যপট দেখুন। আজকে যেভাবে আক্রমণ হচ্ছে, বিবৃতি চলছে, বিবৃতি যুদ্ধ চলছে দেশে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। এখন বিবৃতি আছে আক্রান্তদের বিরুদ্ধে, আক্রমণকারী আমরা নয়। আমরা কি আমাদের মেট্রো, আমাদের বিআরটি, আমাদের পদ্মা সেতু, সেখানেও কয়েকবার আগুন লাগানোর চেষ্টা হয়েছে। সারা দেশে পুলিশ বল, আমাদের ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ যেখানে হয়, বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই কারফিউ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত যখন দিলেন, সেনাবাহিনী নামলো, আজ কয়দিন আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছোড়েনি, একটা গুলিও ছোড়েনি। অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি। আজকে আমাদের মেরে ফেলা, আমরা তো গতকালও তালিকায় দেখেছি আমাদের 12 জন কর্মী কি নির্যাতন। আজকে পুলিশকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হচ্ছে, তার লাশ। গাজীপুরে উত্তরা জুয়েল মোল্লাকে হত্যা করে হাত পা বেঁধে রাস্তার উপর ফেলে রাখা হয়েছে। এগুলো করেছে আক্রমণকারীরা। আজকে অনেকে অনেক কথা বলেন, এখন ছাদ থেকে ফেলে দিয়েছে 15 জনকে। এইসব কিন্তু কারা দায়ী? শেখ হাসিনা যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে। আপনাদের মতো মায়া কান্না করতে নয়, বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন, তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে আজকে যাচ্ছেন। আজ ওই মুহূর্তে গণভবনে তিনি নিহত আহতদের পরিবার পরিজনের সাথে মিলিত হয়েছেন এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায় তাৎক্ষণিক সাহায্য করছেন, এবং ভবিষ্যতে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সেই ব্যবস্থা করছে। এই কাজ তো বিএনপি করে না, ফখরুল পারে শুধু
হঠাৎ করে অন্ধকারে ঢিল ছুড়ে। তারা আছে বিবৃতি রাজনীতি নিয়ে, তারা মানুষের কাছে যায় না। দর্শক মণ্ডলী, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।